नमस्कार बंधुरा केमन आছেন আপনারা আমি রুমকি আজকে এক বিশেষ দিনে নিয়ে চলে এসেছি কিছু ঘটনা সর্বপ্রথম মায়ের স্তুতি গেয়ে নেই কারণ আজকে তো মহালয়া ओम जयंती मंगलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवे क्षमा धात्री स्वाहा स्वदा नमस्तुते। ओम सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम गंग गणपताय नमो। सो बाजलो तोमार आलोर बिना ताई ना महालयार এই প্রাককালে আজকে মায়ের ঘটনা দিয়ে স্টার্ট করব কিছু ইনফরমেশন মা ভগবতী বা আদ্যা শক্তির কিছু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর রয়েছে কিন্তু একটা খুব স্পেশাল একটা ঘটনা অন্তরা প্রামাণিকের মায় গীতা মাসিমা অনেক দিন আগে পাঠিয়েছে, কিন্তু আজকের বিশেষ দিনের জন্য আমি ওয়েট করছিলাম। অ্যান্ড কথায় গল্প ভূতের আড্ডা স্টেশন যখন ভূতের গল্প ছাড়া কি চলে, তারপর থাকছে কিন্তু দুটো ভূতের ঘটনা। তো আজকে প্রথম আমি স্টার্ট করব চামুণ্ডেশ্বরী টেম্পলস মা চামুণ্ডাকে নিয়ে, মানে আদ্যাশক্তি ভগবতী মহামায়াকে নিয়ে। তো চামুণ্ডেশ্বরী টেম্পল অনেকেই জানো, হ্যাঁ এই মন্দিরে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছিল, হয়তো মার কৃপা ছিল বা মার করুণার জন্যই আমি সেই মন্দিরে যেতে পেরেছিলাম। তো এই মন্দিরটা কোথায় আছে? মন্দিরটা আছে কর্ণাটক, ঠিক আছে, কর্ণাটকের মাইসোরে অবস্থিত এই মন্দিরটা। মন্দিরে অ্যাকচুয়ালি কথিত আছে যে এই চামুণ্ডি পাহাড়ে মহিষাসুরকে বধ করেছিলেন মা মহামায়া দুর্গা রূপে। দ্যাটস ওয়াই এটাকে চামুণ্ডেশ্বরী টেম্পল বা পুরো পাহাড়টাকে চামুণ্ডা পাহাড়ও বলা হয়। তো সপ্তমীর দিনে, নবরাত্রির সপ্তমীর দিনে মা মহিষাসুরকে এই পার্টিকুলারলি এই পাহাড়ে বধ করেছিলেন। এবং পুরাণে নাকি কথিত আছে, যেমন আমরা জানি শক্তিপীঠ সতীপীঠ, হ্যাঁ, তো এই চামুণ্ডেশ্বরী মন্দির বা এই চামুণ্ডা পাহাড়ে মায়ের নাকি কেশ, তার মানে চুলটা পড়েছিল, হ্যাঁ। এবং এখানে গর্ভগৃহে যে মার মূর্তিটা সেটা কিন্তু সোনার। তো চামুণ্ডা নাম কেন হয়েছিল? মা ভগবতী আদ্যাশক্তি চণ্ডমুণ্ড দুটো দানবকে বা অসুরকে যখন হত্যা করেন বা বধ করেন, তারপর থেকে মার নাম কিন্তু চামুণ্ডা মা নামে উনি বিখ্যাত হন। তো এখন এই মন্দিরের এত মানে বিস্তার লাভ করলো কিভাবে? একদম আগে জানো তো এই পাহাড়ে যে মন্দিরটা ছিল, গর্ভগৃহ যতটুকু ছোট্ট ছিল মন্দিরটাও কিন্তু অতটুকু ছোটই ছিল। তো মাইসোরের যে রাজা, যে উনি একদিন শিকার করতে করতে এই মন্দিরটা আবিষ্কার করেন এবং সেখানে পুরোহিতের মুখে মায়ের মাহাত্ম্য, মায়ের লীলার কথা জেনে তারপরে কিন্তু মায়ের মন্দিরটাকে বেশ বড়সড়ভাবে নির্মাণ করেন এবং যুগ যুগ ধরে, শতাব্দী ধরে রাজার যে বংশধরেরা আছেন না, ওরা কিন্তু মায়ের সেবাতে নিজেকে নিয়োগ করেছেন। তো ওয়েস্ট বেঙ্গলে আমরা কি জানি? দুর্গাপূজা, তাই না? দুর্গাপূজা আমরা খুব ধুমধাম করে মানাই। ঠিক তেমনই নর্থ ইন্ডিয়া বা গুজরাটে নবরাত্রি বলে আখ্যা হয়, মা 9 দিন কলশ স্থাপন করা হয়, ডান্ডিয়া খেলা হয়। কিন্তু মাইসোরেও জানো তো 10টা দিন খুব বড়সড় করে ওরা উদযাপন করে, স্পেশালি দশমীর দিন দশেরাতে ওখানে কিন্তু প্রসেশন বের হয়। এবং এই উৎসবটার মধ্যে জানো তো দেশ বিদেশ থেকে লোক আসে এই উৎসব দেখতে। যদিও আমার কোনোরকম সৌভাগ্য হয়নি, কারণ এত রাশ থাকে হোটেলের, মানে বুক পাওয়া যায় না। ইনফ্যাক্ট এই বছরের যে দুর্গাপূজার জন্য হয়তো 1 বছর আগে হোটেল বুক করে রাখা হয়েছে। তো এতটাই মানে কি বলবো ফেমাস আর কি মাইসোরের দশেরা উৎসব। তো হাতি ঘোড়া নিয়ে প্রসেশন বের হয় আর কি। তো চামুণ্ডেশ্বরী টেম্পলের এখানে জানো তো বড় মহিষাসুরের একটা মূর্তি আছে, যেহেতু মা ওখানে বোধ করেছিলেন, এবং একটা নন্দীর মূর্তি আছে, সেটা নাকি গ্রেনাইট মানে কালো পাথর। আমি নিজে দেখেছি এবং সত্যি এক্সপিরিয়েন্সটা খুবই অন্যরকম ছিল। তোমরা যদি পারো একবার কিন্তু মাইসোরে গিয়ে মায়ের মন্দিরটা দেখে আসতে পারো। তো এই ছিল মা চামুণ্ডেশ্বরী বা মা ভগবতীর একটি ছোট্ট ইনফরমেশন। কেমন লাগলো প্লিজ জানিও। আর এই পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি, তোমরা যারা আমার সাথে ঘটনা শেয়ার করতে চাও কি করে করবে, যেমন অন্তরা প্রামাণিকের মায়ের আজকে ঘটনা তোমাদের সাথে শেয়ার করে দিতেই পারো 8011006740, নতুবা আমাদের যে মেইল আইডি আছে কথায় গল্প @gmail.com, সেখানে, নতুবা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ কথায় গল্প নামে আছে, সেখানে কিন্তু তোমরা ইনবক্স করতে পারো। আর একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ
ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ যে আছে কথা গল্প, সেখানে ফলো অ্যান্ড লাইক করে রাখো, কারণ ফেসবুক পেজে কিন্তু আমি নানা রকম গল্প দিতে থাকি, আর ইনস্টাগ্রামে নানা রকম ইনফরমেশন এখন থেকে তোমরা পেয়ে যাবে। দ্রুত চলে যাচ্ছে অন্তরা প্রামাণিকের মায়ের ঘটনা, গীতা মাসিমা। যেমন বললাম, মাসিমা কিন্তু এটা অনেক আগেই পাঠিয়ে রেখেছেন আমাকে ঘটনাটা, কিন্তু আজকে স্পেশাল দিনের জন্য আমি ওয়েট করছিলাম, কারণ ঘটনাটা হলো তারা মায়ের। তো আজকের দিনের থেকে কি ভালো দিন হতে পারে মা তারার কথা শোনার জন্য, মা তারার ঘটনা শোনার জন্য? আমি জানি আমাদের মধ্যে, মানে আমাদের এই ফ্যামিলি, যে কথায় গল্পের ফ্যামিলির মধ্যে এরকম অনেকেই আছে যে ভগবানের গল্প শুনলে বা ঘটনা শুনলে কিন্তু আমরা প্রচণ্ড খুশিতে আত্মহারা হয়ে যায়, তাই তো? তো চলো আর সময় নষ্ট করবো না, অন্তরা প্রামাণিকের মায়ের ঘটনায় চলে যাই। তো গীতা মাসিমা নিজের জীবনে কিন্তু অনেক রকমের এক্সপিরিয়েন্স করেছেন, ভৌতিক করেছেন, মানে দৈবিক করেছেন। আজকে দৈবিক ঘটনাটা শেয়ার করছি। অন্তরা প্রামাণিকের মা গীতা মাসিমা, উনি কিন্তু মা তারা মায়ের প্রচণ্ড বড় ভক্ত ছিলেন। আমরা যেমন হিল্লি দিল্লি ঘুরতে ভালোবাসি, পুরী ঠুরি ঘুরতে ভালোবাসি, মাসিমণি কিন্তু সময় পেলেই মা তারার মন্দির দর্শন করতে চাইতেন। মেসোমশাইকে বারবার বলতেন যে চলো না মায়ের মন্দিরে দেখা করে আসি, মাকে একটু দেখে আসি, মানে আকুলভাবে মাকে দেখার জন্য উনি পাগল হয়ে যেতেন, মানে মাকে দেখতে চান উনি, মানে কত বড়, মানে মায়ের জন্য কতটুকু ভালোবাসা ওনার মনে। কিন্তু একবার কি হলো, অনেকদিন ধরে ওনার খুব মন আনচান করছে যে মায়ের মন্দিরে যাবেন, মাকে দর্শন করবেন, মাকে দেখবেন, কিন্তু মেসোমশাই মানে আজকে না কালকে, কালকে না আজ নাই, কাল নাই, মানে ইগনোর করে যাচ্ছেন। মানে ওনার ঠিক এখন মানে হয়তো কোনো কাজের, ডেফিনেটলি কোনো কাজকর্মের জন্যই উনি আর কি যেতে পারছিলেন না বা যেতে চাইছিলেন না। আর এটা কিন্তু মনে মনে মানে গীতা মাসিমার মনে প্রচণ্ড কষ্ট দিচ্ছিল যে আরে আমি মায়ের মন্দিরে একটু যাব, মাকে একটু দেখবো, আমাকে নিয়ে যাচ্ছে না। মনে মনে ক্ষুব্ধ হচ্ছিলেন, কষ্ট পাচ্ছিলেন, গুমরাচ্ছিলেন, কাঁদছিলেন, মনে মনে মাকে প্রার্থনা করছিলেন, মা আমি কি আর তোমার মন্দিরে যেতে পারবো না, আমি কি তোমাকে আর দেখতে পারবো না? তো মেয়ে যখন এরকম আকুলভাবে ডাকে, মা কি সাড়া না দিয়ে পারে বলো? তো সেদিন রাত্রে একটা ইনসিডেন্ট হলো। কি ইনসিডেন্ট হলো? উনি শুয়ে আছেন, উনি স্পষ্ট দেখতে পারলেন একটা ছোট্ট, ধরো 4-5 বছরের একটা মেয়ে, বাচ্চা মেয়ে, পরনে লাল পাড়া শাড়ি, হাতে শাখা পলা, মাথায় সিঁদুর টিপ, পায়ে আলতা রাঙানো, নুপুর পরে ছম 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 করে এসে গীতা মাসিমার কাছে আসলেন এবং মাসিমার মাথায় হাত বুলিয়ে বলে বলেছে, কি হয়েছে তোর, এত কষ্ট কেন? তো বলছে আমি তারা মায়ের মন্দিরে যাবো, আমাকে নিয়ে যাচ্ছে না, দেখো না, মানে মেসোমশাইয়ের নামে নালিশ করছেন, মাসিমা নিয়ে যাচ্ছে না, কবে থেকে বলছে আমি মায়ের কাছে, মাকে দেখার জন্য আমার মন আনচান করছে। তো আবার এদিকে মাসিমা জিজ্ঞেস করছে তুমি কে? তখন মেয়েটা কি বলছে জানো, তুই তাকা তো আমার মুখের দিকে, আমার মুখের দিকে তাকালেই বুঝতে পারবি আমি কে। তো গীতা মাসিমা যেই মুখ থেকে তাকালেন না, দেখলেন কি স্বয়ং তারা মা চলে এসছেন। তো বলছেন যে তুই আমার কাছে যাসবি? বলছে হ্যাঁ, দেখো না আমি বলছি আমাকে নিয়ে যায় না। তো বলছে ঠিক আছে, কালকে আরেকবার বলে দেখিস তো, দেখ তো রাজি হয় কিনা, কারণ আমি মন্দির থেকে কিন্তু সব বসে বসে শুনতে পারবো, তুই কিন্তু কালকে জিজ্ঞেসই করবি, আর কালকে তোর বর রাজি হয়ে যাবে, এরকম করে মা বলছিলেন। ঠিক আছে, মা তো মার অভয়বাণী দিয়ে চলে গেলেন। পরের দিন সকালবেলা মাসিমা মেশোকে বললেন যে আমি কিন্তু মায়ের মন্দিরে যাব, আর এটা মিরাকল হলো, মেশো এক কথায় রাজি হয়ে গেলেন, হ্যাঁ চলো আমি তোমাকে মায়ের মন্দিরে নিয়ে যাব। ঠিক ঠিক মানে পরের দিনই, মানে যেদিন বলেছেন তার পরের দিনই কিন্তু উনি তারা মায়ের মন্দিরের উদ্দেশ্যে ওনারা রওনা হয়ে গেলেন। যখন মন্দিরে যান, প্রণাম করেন, তখন হঠাৎ মন্দিরের যে মানে পূজারী ছিলেন না, গীতা মাসিমাকে দেখে বললেন তোমার মায়ের মধ্যে তো মা তারার বাস, হ্যাঁ, এবং খুব আলতা, ওই যে পাটা যে থাকে মা তারার পাটা, ওখানে নাকি আলতা দিয়ে পুরোপুরি খুব ভালোভাবে, আমরা যখন তারা মায়ের মন্দিরে গেছিলাম আমরা তো হুটহাট করে, মানে আমি ভালো করে দিতেই পারিনি, মানে যেরকম ঠেলা ধাক্কানি ছিল, আমরা কোনো পূর্ণিমা বা অমাবস্যার তিথিতে গেছিলাম। তো যাই হোক, গীতা মাসিমা কিন্তু আর ওরকম না, খুব সুন্দরভাবে নাকি মায়ের পায়ে পুজো দিতে পেরেছেন, এবং তারপর দেওয়ার পর কিন্তু গীতা মাসিমা প্রচণ্ড শান্তি পেয়েছেন। মানে তুমি মাকে আকুলভাবে ডাকবে, মা কি তোমার ডাকে না সাড়া দিয়ে পারে? তো ঠিক তেমনই আমরা যতই বিপদ আপদে পড়ি না কেন, বা যতই কষ্ট আমাদের জীবনে থাকুক না কেন, আমরা যদি একবার মায়ের পুরো বিশ্বাস করে না, একদম একনিষ্ঠ বিশ্বাস যে আমি মাকে ডাকবো আর মা আমার ডাকে সাড়া দেবেই দেবে, সত্যি মা কিন্তু ডাকে সাড়া দেয়। তো এই ছিল গীতা মাসিমার একটা ঘটনা। তো আরেকটা যেটা আমি সবসময় বলে থাকি তোমাদের, যে
তোমরা শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। আর যারা ঘটনা শেয়ার করতে চাও তাদের দেখো, নিজের যে শুধু নিজেরই ঘটনা হতে হবে তেমন না, সেটা কালেক্টেড হতে পারে। আজকে যেমন একজন আমাকে কালেক্ট করে দিয়েছে, সেই ঘটনা ভূতের ঘটনা শেয়ার করব। তো আশেপাশের হতে পারে, পাড়া প্রতিবেশী বা ঠাকুমা দিদার মুখেও তো কত রকমের ঘটনা শুনেছো, শেয়ার করে দাও আমার সাথে, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই ঘটনাগুলিকে প্লিজ 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 ফেসবুক প্রোফাইল অ্যান্ড হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে ভুলো না। এই চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করো। আর এরকম করে সুন্দর সুন্দর নতুন নতুন ঘটনা শুনতে থাকো। লাইক করতে ভুলো না, কমেন্ট ডেফিনেটলি করবে। আচ্ছা, নেক্সট ঘটনা চলে যাব হলো সঞ্চয়িতা ব্যানার্জি। সঞ্চয়িতার না একটা ঘটনা আমি শেয়ার করেছিলাম, সেটা ক্যাপশনে দেওয়া ছিল, মানে যেটা টাইটেল দেওয়া ছিল ডোন্ট এন্টার হার রুম। হ্যাঁ, এটা ব্যাংডুবির ঘটনা ছিল, আর ওর মাকে নিয়ে ঘটেছিল। প্রচণ্ড একটা স্পুকি ঘটনা, প্রচণ্ড একটা ভয়ানক ঘটনা ছিল সেটা, যেটা সঞ্চয়িতা আমাদের সঙ্গে শেয়ার করেছিল। আজকেও একটা সঞ্চয়িতা, ওর খুব মানে কি বলবো, খুব কাছের একটা ঘটনা, কাছের মানুষের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা, বা বলতে পারো এটা কিন্তু মানে পার্টিকুলারলি সঞ্চয়িতা নিজেই ফিল করেছে এই ভৌতিক ঘটনাটা আর কি, ভৌতিক ঘটনাই বলি। তো যাই হোক, সেটাই শেয়ার করেছে বলি। ঘটনাটার 2021 ফেব্রুয়ারি মাসে হয়। 2021 ফেব্রুয়ারি, 10th ফেব্রুয়ারি ওর দাদু মারা যায়। দাদু মানে ওর মায়ের বাবা। অনলি তখন উনি 78 ইয়ার্স ছিল। উনি একদম পুরো সুস্থ ছিল, সব কিছু ঠিক ছিল, কিন্তু বলে না কি বলবো, ওই ভুল ট্রিটমেন্ট হলে যেটা হয় আর কি, ডক্টর ওনার এমনই ভুল ট্রিটমেন্ট করেছেন যেটার দরুনে ওনার নিজের প্রাণটাই দিতে হয়েছিল। মানে জানুয়ারি মাসে, 2021 জানুয়ারি মাসে ওনার একটা পায়ের অপারেশন হয়, এবং সেটা ডেফিনেটলি বলাই বাহুল্য ভুল ট্রিটমেন্ট হয়েছিল। তারপর থেকে উনি যে এমন শয্যাশায়ী হয়েছিল না, উনি আর শয্যা থেকে উঠতে পারেননি। উনি শুতে কষ্ট পেতেন, উনি খেতে কষ্ট পেতেন। মানুষটা মানে এত কষ্ট পাচ্ছিলেন না, বলাই বাহুল্য। তো করেছে দোষ একজন, আর উনি কষ্ট পাচ্ছিলেন। কিন্তু ওর দাদুর কিন্তু বাঁচার খুব ইচ্ছা, উনি মরতে চাইতেন না, উনি জীবনটাকে বাঁচতে চাইতেন। তো এত কষ্ট সহ্য করার পরেও ওনার কিন্তু বাঁচার ইচ্ছাটা দ্বিগুণ ছিল। তো যেহেতু ওনার শরীর খারাপ, আশেপাশের মানুষ ওনাকে দেখতে আসতেন, আত্মীয় পরিজন ওনাকে দেখতে আসতেন, এবং দেখে না ওনার এত কষ্টটা দেখে, যেমন আত্মীয় পরিজনদেরও ওই কষ্ট সহ্য হয় না, তখন ওদের মা মানে ওর দিম্মা বা ওর মাসিকে বলতো, মানে ও সঞ্চয়িতারও ছিল সামনে, তখন বলতো কি ওনাকে না প্রায়শ্চিত্ত করা, প্রায়শ্চিত্ত করলে এত কষ্ট থেকে মুক্তি পেয়ে যেতেন। ওনাদের যে ফ্যামিলি পুরোহিত না, উনিও কিন্তু সেম বিধান দেন যে ওনাকে প্রায়শ্চিত্ত করা। এখন প্রায়শ্চিত্ত কি, যারা এরকম খুব কষ্ট পায় না, মানে মৃত্যুর থেকেও কষ্টটা বেশি, মানে মৃত্যু বরং এর থেকে সোজা হবে, ওরকম এইরকম নরক যন্ত্রণা যখন জীবিত দশায় পান, তখন নাকি প্রায়শ্চিত্তর একটা বিধান আছে। মানে ওই ছোট্টখাট্ট একটা শ্রাদ্ধর মধ্যে হয়, যেমন গীতা দান করা হয়, নানা রকম বস্তু আদি দান করা হয়, ভগবানকে দোষ গুণের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়, তারপরে যে এই রিচুয়ালসটা করার পর নাকি ওরা মৃত্যু বা মুক্তি লাভ করে। তো যখন পুরোহিত এই বিধানটা দিলেন, তো ওনার দাদুকে বলেছিলেন প্রায়শ্চিত্ত করানোর কথা, কিন্তু ওরা না আগে পুরোহিত্য করতো, যেহেতু সঞ্চয়িতা ব্যানার্জি বললাম, ওরা আগে পুরোহিত্য করতো, এবং দাদু এই প্রায়শ্চিত্তর ব্যাপারে কিন্তু জানতো, ঠিক আছে। তখন মানে দাদু মানে খুব কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে বললেন যে তোরা আমাকে, আমি মরে যাব, তোদের থেকে আমাকে আলাদা করে দিতে চাইছিস? হ্যাঁ, আমি তো তোদের কাছে থাকতে পারবো না, তোরা চাস আমি তোদের থেকে দূর হয়ে যাই। উনি এতটাই কষ্ট পেয়ে গেছিলেন না, তারপর আর ভুলেও ওরা এই যে প্রায়শ্চিত্তর কথাটা আর মুখে আনতে পারেননি। তো যাই হোক, ওনার খুবই বাঁচার ইচ্ছা ছিল। যেহেতু দাদুর শরীর খারাপ ছিল, সঞ্চয়িতা কিন্তু ওই দাদু দিম্মার কাছেই ছিল, ওর মাসিও নিয়ার বাই থাকতো। মাসির 4 বছরের একটা ছোট্ট বাচ্চা ছিল, কিন্তু ওর মা ভাই বাবা কিন্তু দূরে থাকতো। যেহেতু আমি আগের এপিসোডেও বলেছিলাম, এই ব্যাংডুবির যে ডোন্ট এন্টার হার রুম, ওনার বাবা কিন্তু চা বাগানে ম্যানেজার ছিলেন, তো ওই নর্থ বেঙ্গলেই থাকতেন। তো আঙ্কাল আঙ্কাল আন্টি এবং ওর ভাই কিন্তু তখন ওই অ্যাট প্রেজেন্ট ওখানে ছিল না। তো ঠিক আছে, 10th ফেব্রুয়ারিতে মানে ওনার এত বাঁচার ইচ্ছা শক্তি থাকা সত্ত্বেও উনি পরলোক গমন করেন। এবং যেহেতু মানে ওই দাদুর 2 মেয়েই ছিল, মানে সঞ্চয়িতার মা এবং মাসি, তো বলাই বাহুল্য যেহেতু নাতিও ছিল না, শেষ কাজ শ্মশানে যে গিয়ে যা শেষ কৃত্য থাকে সব কিন্তু সঞ্চয়িতা এবং ওর মাসিই করে, মানে দাদুর শেষ কাজটা কিন্তু সঞ্চয়িতাই করে। তো ওরা সেদিন ঘরে আসলো, ঘরে আসার পর দেখো মানসিকভাবে বিধ্বস্ত, শারীরিকভাবেও খুব কষ্ট ধকল গেছে। তো ওরা এসে
দরজা জানলা লাগিয়ে ওই মাসির বাচ্চা মেয়েটাকে না কোলে নিয়ে এরকম করে শুয়ে গেছে। শোয়ার পর ঠিক মধ্যরাত্রে হঠাৎ দেখি কি জানলাগুলি আপনি আপ এরকম করে খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে। এত জোরে আওয়াজ হচ্ছে না, ওরা ভয়ে উঠে না ওই বাচ্চা মেয়েটাকে এরকম জড়িয়ে ধরে দেখছে যে এরকম করে খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে। তখন মানে ওরা তো ভয় পেয়ে গেছে, এরকম করে পুরো রাত্রটা ওরা এরকম বসে বসে কাটালো। পরের দিন সকালে আত্মীয় পরিজনদের বা পাড়া প্রতিবেশীদের যখন এই ইনসিডেন্টটার কথা বললো, তখন ওরা একটাই দিল, একজনে বললো আত্মীয়দের মধ্যে যে ঘুমানোর আগে রাত্রেবেলা না তোরা একটা গ্লাস জল মানে জল রেখে ঘুমাস। তো সেদিন রাত্রে কি করলো, বারান্দায় এক গ্লাস জল রেখে ওরা দরজা বন্ধ করে রুমে ঘুমালো। ঠিক মধ্যরাত্রে ওদের স্পষ্ট মানে ওরা তো একসঙ্গে ঘুমিয়েছিল, স্পষ্ট শুনতে পেলো কেউ যেমন ওই গ্লাসটা দিয়ে না ঘট 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 করে জল খাচ্ছে। আর জল খাওয়ার আওয়াজটা যেমন ওর দাদু এরকম করে ডক 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 করে খেতো না, ঠিক এক্স্যাক্টলি ওই সাউন্ড। বলছে আমরা শব্দটা স্পষ্ট সবাই শুনতে পাচ্ছি, কিন্তু দিদি আমরা দেখতে পাচ্ছি না যেহেতু দরজাটা লক ছিল। পরের দিন সকালে গিয়ে দেখে কি সত্যি সত্যি গ্লাসের মধ্যে কিন্তু আধা জল নেই, ওয়ারেস জলটা কিন্তু বাইরেও পড়েনি অ্যান্ড গ্লাসটাও ফোটো না, মানে আধা গ্লাস জল ইনট্যাক্ট ছিল, আধা গ্লাস জল কিন্তু ছিল না। এর থেকে শুরু হলো কিছু কিছু ঘটনা, যেমন ছাদের মধ্যে যখন সঞ্চয়িতা বসে থাকতো না, ও খোপা করে রাখতো, চুল বেনুনি বাঁধতে ভালোবাসতো না। ওয়ারেস ওর দাদু যখন জীবিত কালে সবসময় বলতো সন্ধ্যার পরে কিন্তু বিনুনি করে রাখবি, উনি মানে চুল খোলা পছন্দ করতেন না। যেই ও খোপা করে রাখতো না, বারবার আপনি খোপাটা যেমন কেউ খুলে দিত, বলাই বাহুল্য, বুঝতেই পারছো কে খুলে দিত। এটা কিন্তু ওর মা মাসির চোখের সামনেও হয়েছে, এটা দেখে কিন্তু ওরা সবাই স্টান্ট হয়ে গিয়েছিল। রাত্রেবেলা সঞ্চয়িতা ঘুমাতো, ও স্পষ্ট মনে হচ্ছে ঘুমানোর সময় না আমার ওর দাদু এসে খাটের মধ্যে বসলো এবং মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে লাগলো। মানে মৃত্যুর পরও নাতনির প্রতি স্নেহটা ওনার কিছুতেই কিন্তু কম হচ্ছিল না। একদিন মনে আছে সঞ্চয়িতা বলছিল যে জানো আমি কেনারে চলে গেছি, পড়ে যাবো, ইন দ্য মিন টাইম আমি পুরো দাদুর হাতটা স্পর্শটা ফিল করতে পারলাম, পিঠে যেমন ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দিল যে তাহলে পড়ে যাব। আমি কিন্তু স্পষ্ট অনুভব করতে পেরেছি। এরকম করে না কিন্তু ওর দাদুকে প্রায়শই ওরা অনুভব করতে শুরু করলো। বলা বাহুল্য মানে ওনার যে উপস্থিতিটা ওরা ভালোভাবেই টের পেতে শুরু করলো। এরকম করতে করতে আসলো শ্রাদ্ধের দিন। শ্রাদ্ধের পরের দিন একটা রিচুয়ালস আছে যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে যা যা উনি ভালোবাসেন খেতে, যা যা ওনার প্রিয় খাদ্য বারণ দেওয়া বলে, আমাদের ল্যাঙ্গুয়েজে বারণ বলে, বা একটা থালে সুন্দর করে বেড়ে দিতে হয়। তো এটা নাকি জেনারেলি নাতি মানে ছেলে মানুষ করে, ইদার ছেলে করবে না হলে নাতি করবে, কারণ এটা আমাদের শাস্ত্রে নাকি নিয়ম আছে যে ছেলেদের হাতে পড়লে নাকি মানে দিলে নাকি স্বর্গপ্রাপ্তি হয়। কিন্তু ওই মুহূর্তে ওর ভাইকে, যেহেতু ওর ভাইয়ের দেওয়ার কথা ছিল, কিন্তু ওই মুহূর্তে ওর ভাইয়েরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কোথাও। তো যেহেতু সময় অতিবাহিত হচ্ছিল, তখন সবাই ইয়েতেই বললো যে সঞ্চয়িতাই যাতে ওই জিনিসটা নিয়ে যায়, এবং পুই পুই করে বলে দিয়েছিল যে তুমি কিন্তু পেছন ফিরে তাকাবে না ওই জিনিসটা দেওয়ার পর, মানে ভোগটা দেওয়ার পর। তো ওই ওদের এরিয়াতে একটা পার্টিকুলার জায়গায় ছিল যে মৃত ব্যক্তিদের জন্য এরকম খাওয়া দেওয়ার জন্য একটা পুকুর ছিল। তো সঞ্চিতাও সেই প্লেট নিয়ে যেই রাস্তায় বের হলো, ওর স্পষ্ট বুঝতে পারলো ওর পিছে পিছে কিন্তু একজন আসছে। তো যাচ্ছে যাচ্ছে পুকুরে ওই ভোগটা রেখে, যেহেতু বলেছিল পেছনে তাকাতে না, ও টার্ন নিয়ে চলে এসছে, পেছনে কিন্তু তাকায়নি। পরের দিন গিয়ে দেখে কি ওর দাদু যেটা যেটা ভালোবাসতো না সব খেয়ে নিয়েছে, কিন্তু যেটা যেটা ভালোবাসতো না যেমন লুচি পিঠা সব কিন্তু রয়ে গেছে। তো এরকম একটা ঘটনা আগে পার্টিকুলারলি এই জায়গাটা আর কি আমি আগেও একটা ঘটনা শেয়ার করেছিলাম, দেবাশিসের ঘটনা, যে দেবাশিসের দিম্মার সঙ্গে এরকম একটা ইনসিডেন্ট হয়েছিল। ওনার মৃত্যুর পর ওনার যেটা যেটা ভালো লাগতো উনি খেয়েছেন, আর যেগুলো যেগুলো ভালো লাগতো না ওরকম করেই রয়ে গেছে ইনট্যাক্ট পুরো গ্লাসে। তো এটা একটা ঘটনা। সেকেন্ড ঘটনাটা হলো দাদু কেন্দ্রিকই। ও দাদু যেই রুমে আর কি মারা গেছিলেন, বা বলা বাহুল্য যে বলা ভালো যে উনি যে রুমে থাকতেন ওই রুমটা একটু নিচু ছিল, এবং বর্ষাকালে না বৃষ্টি হলেই রুমে পুরোপুরি জল জমে যেত। তো ওরা কি করলো, দাদু মৃত্যুর পরে বললো যে ফ্লোরটা ভেঙে একটু উঁচু করে দিই সো দ্যাট জলটা যাতে না আসে, যেহেতু রাস্তার কাছে ড্রেনের পাশে ছিল, তো ইজিলি জলটা চলে আসতো। তো মিস্ত্রিকে দিয়ে কাজ করালো, এবং যেদিন প্লাস্টার করানো হলো না পুরো সিমেন্ট দিয়ে, তখন মিস্ত্রি বলে গেল যে তোমরা কিন্তু কেউ ওই ঘরে ঢুকবে না, কারণ পায়ের ছাপ পড়ে যাবে না হলে, কারণ সিমেন্ট তো শুকায়নি। তো সেদিন খালি ওর মা ছিল, মানে সঞ্চয়িতার মা, সঞ্চয়িতা, ওর দিম্মা, আর কেউ ছিল না। তো সবাই ম্যাচিউরড এনাফ, যখন মিস্ত্রি বলে গেছে আর সবাই তো এটা জানি কেন পারাবো।
পরের দিন সকালে দিদার কথাবার্তায় জোরে জোরে চিৎকার চেঁচামেচিতে ওনার মানে সঞ্চয়িতা ওর মার ঘুম ভেঙেছে, এবং দিদা বলছে ওদেরকে বারবার করে মিস্ত্রি দাদা মানা করে গেছে ঘরের ভিতর ঢুকতে, কেন ঢুকেছিলি, কে ঢুকেছিলি? তো সঞ্চয়িতার মা ওরা না নিজের মুখ চাওয়াচুই করছিল, করে বলছে যে আমরা তো ঢুকিনি। তো যখন পায়ের ছাপটা দেখলো না, সিমেন্টে পুরো পায়ের ছাপ পড়ে আছে, সঞ্জয়দা বলছে যে দিদি এটা পুরোপুরি আমার দাদুর পায়ের ছাপ। এখন ও কি করে বুঝলো দাদুর পায়ের ছাপ? ওর মাও বলছে এটা তো পুরো বাবার ছাপ, কারণ ওর দাদু যখন বাথরুমে হাত পা ধুয়ে আসতেন বা চান করে আসতেন না, ওই মানে আগে তো সিমেন্টের ছিল না ফ্লোরটা, ওখানে যে ওনার পায়ের ছাপ যেমন স্পষ্ট পড়তো, ঠিক তেমনই ওইরকমই কায়া আঙ্গুলটা, মানে ছোট আঙ্গুলটা ওরকম, বড় আঙ্গুলটা এরকম, একটা পার্টিকুলারলি দেখবে সবার একটা শেপ থাকে, ওরকম ভাবে পড়েছে। তো বোঝাই যাচ্ছে এই পায়ের ছাপটা অ্যাকচুয়ালি কার। তো এরকম ভাবেই কিন্তু ওর দাদু নিজের অনুভূতি, নিজের প্রেজেন্সটা ওদেরকে ফিল করাতো। তো অবশেষে পুরোহিতকে যখন এন্টায়ার বিষয়ের ব্যাপারে জানানো হলো, তখন পুরোহিত বললো অ্যাকচুয়ালি ওনার তো মরারই ইচ্ছে ছিল না, ওনার তো বাঁচার ইচ্ছে ছিল, উনি না জিনিসটা মানতে পারছেন না, বা বলা বাহুল্য যে তোমাদের মায়া কাটাতে পারছে না। তো সত্যি খুবই একটা মর্মস্পর্শী ঘটনা ছিল, খুবই অন্যরকম একটা ঘটনা ছিল। আর আমরা জানি দাদু নাতনির বন্ডিংটা খুব স্ট্রং, মানে অপোজিট, এটা সবসময় যেমন বাবা মেয়ের বন্ডিং খুব স্ট্রং থাকে, দাদু নাতনিরও বন্ডিংটা খুব স্ট্রং থাকে। হয়তো যদি ভুল ট্রিটমেন্টটা না হতো, কারণ উনি কিন্তু পুরো সুস্থ সবল ছিল, হয়তো দাদু এখনো সঞ্চয়িতাদের সঙ্গেই থাকতো, হতে পারে সঞ্চয়িতা সঙ্গে আমাদের এই ঘটনাগুলি হয়তো শুনতেন। আর সঞ্চিতা কিন্তু কথায় গল্প ভূতের একটা স্টেশনের বলেছে খুব বড় ভক্ত, কিন্তু প্রত্যেকটা ঘটনা শোনে। আর সঞ্চিতা, থ্যাংক ইউ সো মাচ তোমার জীবনের এই একটা ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার থাকতে, মানে শেয়ার করার জন্য। তোমার যদি আরও কোনো ঘটনা থাকে, সেটা যে তোমার নিজের হতে হবে তেমন নয়, কালেক্টেডও হতে পারে, তুমি কিন্তু প্লিজ শেয়ার করে দিও। আর তোমরা যারা ভাবছো শেয়ার করবে, শেয়ার করে দাও, লাইক শেয়ার আর কমেন্ট করতে প্লিজ প্লিজ ভুলবে না, আর সাবস্ক্রাইব করো। নেক্সট চলে যাব একটা কালেক্টেড ঘটনায়। কালেক্ট কে করেছে জানো? আমাদের সবার প্রিয় দোলাদাস শেট্টির মেয়ে ওর বন্ধুর ঘটনা শেয়ার করেছে। বন্ধুর নাম হলো আশিস। তো আশিস এরপরেও আরেকটা ঘটনা পাঠিয়েছে, যেটা ইন ফিউচার ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আশিসের ঝুলিতে, বা বলা বাহুল্য ঝুলিতে না, আশিস নিজে কিন্তু এরকম অনেক প্যারানর্মাল ঘটনা এক্সপিরিয়েন্স করেছে। আজকের ঘটনাটা একটু ছোট, কিন্তু গা হাড় হিম করার জন্য বা গায়ে কাটা দেওয়ার জন্য কাফি। তাহলে ঘটনাটা শোনো। আচ্ছা, তখন ওরা, এখন তো ধরো 11-12 পড়ে, তখন ওরা ক্লাস 10-এ পড়তো কোচিংয়ে। আর ওদের কোচিং টাইমিংটা ছিল 8টা বা 8:30 থেকে শুরু হতো, 10টা 10:30টার মধ্যে কোচিং শেষ। যেদিনের ঘটনাটা না, সেদিন ওদের কোচিং শুরু হতে হতে ধরো 8টা 8:30 বেজেছে, 10টা 15-তে স্যার ছুটি দিয়ে দিয়েছে। কিন্তু ছুটি দেওয়ার সঙ্গে না ওরা স্যারের সঙ্গে হাসি মজাক করছিল। জেনারেলি আজকালকার দেখবে যে স্যারদের সঙ্গে কিন্তু আমাদের রিলেশনটা একটু হাসি, মানে মজাক মস্তেরি হয়, আর ওটাই হওয়া উচিত। তাহলে কিন্তু আমরা ভালো করে, মানে একটা ওরকম ফ্রি ফ্রেন্ডলি রিলেশন থাকলে কিন্তু ভয়টা কাজ করে না, এবং কি বলবো, ভয় আমি ওই সেন্সে বলছি না, মানে বুঝতে সুবিধা হয় স্যারের থেকে, মানে ভয় লাগে না যে স্যারকে এটা জিজ্ঞেস করবো, ভয় করছে স্যার বকা দেবে না, তো ওই ভয়টা থাকে না, আমি ওটা বলছি। ফ্রেন্ডলিভাবে বা ফ্র্যাঙ্কভাবে স্যারের কাছে জিজ্ঞেস করানো যায় যে এই প্রবলেম হচ্ছে আমার। তো যাই হোক, সেদিন একটু বেশ দেরি হয়ে গেছিলো, এবং 10টা 40-এ ঘর থেকে সবার ফোন আসা শুরু করে, কিরে কোথায়, কত দেরি? তোরা বলছে এই তো স্যারের বাড়ি থেকে বেরোবো। আচ্ছা, স্যারের বাড়ি থেকে আসতে দুটো রাস্তা আছে, মানে ওই কোচিংয়ের বাচ্চাদের, একটা লং ওয়েতে পড়ে আর একটা শর্ট ওয়েতে পড়ে। শর্ট ওয়েটার নাম হলো ভূত বাগান। জেনারেলি ভূত বাগানে সন্ধ্যার পরে কেউ আসতে চায় না, এটার একটা হিস্ট্রি আছে। তো হিস্ট্রিটা হলো, ভূত বাগানে অনেক আগে নাকি মানুষকে খুন করা হতো, মানে অপহরণ করে এখানে কুপিয়ে হত্যা করা হয়েছে, অনেকে সুইসাইড করেছে। তো আফটার দ্যাট এতটাই নেগেটিভ কাজ হয়েছে না ওখানে, তারপর থেকে কিন্তু নেগেটিভ এনার্জিগুলি প্রগাঢ়ভাবে ওখানে উপস্থিতি জানান দেয়। প্রায়শই মানুষ চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনে, কান্নার আওয়াজ শুনে, মানে কষ্টর কান্না, একটা চিৎকার চেঁচামেচি, হাসি, অট্টহাসি, এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কিন্তু অনেকের সঙ্গে ঘটেছে। তাই সন্ধ্যার পরে কিন্তু কেউ জেনারেলি ভূত বাগান দিয়ে যেতে চায় না। দেখো নামের মধ্যেই ভূত আছে, ভূত বাগান। তো ওদের মধ্যে কিছু স্টুডেন্ট ডিসাইড করলো যে ওরা ঘুরতি পথেই যাবে, যেহেতু ভূত বাগানের ব্যাপারে ওরা জানতো, ওদের আর সাহসে কুলায়নি। কিন্তু আশিস এবং ওর দুই বন্ধু সাইকেল নিয়ে বলে না আমরা ভূত বাগান দিয়ে যাব, কারণ আরেকটু দেরি হলে বাড়ি গিয়ে প্রচুর বকা খাবো। ঠিক আছে, অলরেডি লেট হয়ে গেছে। তো ঠিক আছে, যেমন ভাবা তেমন কাজ। ওরা 3জন বন্ধু সাইকেল নিয়ে আস্তে 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 যে ভূত বাগানটা পেয়েছে আর কি, ওখানে কিন্তু স্ট্রিট লাইটও ছিল। স্ট্রিট লাইটে দেখছে একজন মহিলা, 2জন পুরুষ লোক যাচ্ছে। ঠিক আছে, যাচ্ছে তো যাচ্ছে।
হঠাৎ দেখছে, ওরা নোটিস করছে কি রাস্তার মধ্যে রক্ত, আর এবং সেই রক্তটা কোত্থেকে পড়ছে বলো তো, ওদের পিঠ দিয়ে চুইয়ে চুইয়ে পড়ছে। পিঠ দিয়ে চুইয়ে রক্ত পড়ছে, ভালো করে দেখে দেখি কি তিনজনের পেছনের না ছুরি ঘোপা, মানে ছুরি ওদের পেছনে এরকম করে বিদ্ধ, ছুরি বিদ্ধ, ছুরিটা স্টিক ওরকম করেই আছে। আর খুব নর্মালি, খুব ক্যাজুয়ালি তিনজন হেঁটে হেঁটে যাচ্ছে। জাস্ট ভাবো, পেছনে ছুরি এরকম বিদ্ধ, তুমি রক্তাক্ত অবস্থায় ক্যাজুয়ালি হেঁটে যাচ্ছ, এটা কোনো মানুষের পক্ষে পসিবল? ডেফিনেটলি না। ওরা বুঝেই গেল এটা নিশ্চয়ই কোনো মানে অতি জাগতিক বস্তু ওরা দেখছে। এবং ওই তিনজন হাঁটতে 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 ওই ভূত বাগানে মিলিয়ে গেল। ঠিক আছে, মানে রাস্তাটা তো দুই ধারেই কিন্তু বাগান, দুটোকেই ভূত বাগান বলা হয়, এবং মিলিয়ে গেল। এইটা দেখে তো তিনজনে পড়ি কি মরি করে দৌড়ে গেল, মানে সাইকেল চালিয়ে কোনো মতে ঘরে পৌঁছালো, এবং ঘরে গিয়ে মা বাবাকে এন্টায়ার কথা বললো যে আমাদের সঙ্গে আজকে এরকম এরকম হয়েছে। বলাই বাহুল্য, যখন মা বাবা শুনলো যে ছেলেটা ভূত বাগান দিয়ে এসছে, বেদম বকা খেয়েছে। কারণ ওই এরিয়াতে পার্টিকুলারলি সবাই জানে ভূত বাগান কিরকম হন্টেড এরিয়া, বা কেমন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ওখানে হয়। গাড়ি ঘোড়া হোক আর যাই হোক, ইভেন গাড়ি নিয়েও মানুষ রাত্রেবেলাও ভূত বাগানে আসতে চায় না, মানে ওখান দিয়ে ক্রস করতে চায় না। ওয়ারেস ওরা তিনটে ছেলে সাইকেল করে ওই জায়গাটা ক্রস করলো। তো এরকমই একটা ভয়ানক অনুভূতি বা ভয়ানক একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাক্ষী হয়েছিল কিন্তু আশিস। থ্যাংক ইউ সো মাচ আশিস, তুমি এই ঘটনাটা শেয়ার করেছো। রিকোয়েস্ট করবো তোমার এই এপিসোডটা, স্পেশাল যেহেতু সানডে এপিসোড এটা, তোমার এই এপিসোডটা তোমার ফ্রেন্ডস সার্কেলের সঙ্গে শেয়ার করো, সো দ্যাট তোমার ফ্রেন্ডসদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা থাকে আমি পেয়ে যাই। সবার সঙ্গে শেয়ার করো, প্লিজ সাবস্ক্রাইব করতে বলো এই চ্যানেলটাকে, সো দ্যাট কথায় গল্প পুত্র আড্ডা সেশন আস্তে আস্তে একটু বড় হোক, আর একটু আরও মেম্বার বাড়ুক আমাদের এই পরিবারে। তো আশা করছি কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করা শুরু করে দিয়েছো, এপিসোডটা ভালো লেগেছে। এবং আমি যেটা প্ল্যান করেছি, সপ্তমী এবং নবমীতে কথায় গল্পে কিন্তু ভৌতিকের সাথে সাথে আমি দৈবিক ঘটনাও আনবো, অ্যান্ড সেখানে কিন্তু সারপ্রাইজ রইল, পুরাটা ডিসক্লোজ করছি না। তো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।